আপনারা কি আসলেই মনে করেন যে এই আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিতে গেলে আপনাদের স্লোগান দিতে হবে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই? আপনারা কি আসলেই মনে করেন যে গোলাম আজম, অধ্যাপক গোলাম আজম তিনি 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 পাকিস্তান পন্থায় ছিলেন না 1971 সালে? আপনারা কি আসলেই মনে করেন এই কথাটা? এই গোলাম আজমের বাংলায় এই স্লোগানটা শাহবাগে কারা দিল? আপনারা দিয়েছেন? জানো সাদ্দাম, যেটাতে এনসিপি বলছে যে যারা এই স্লোগান দিয়েছে তাদের তাদের দায় দায়িত্বই সংশ্লিষ্ট পক্ষটিকে বহন করতে হবে। এই স্লোগানটা কারা দিল মানে? এবং আমি একটু প্রশ্নটা খোলাসা করি, আপনার চিন্তাটা আসলে কি এখানে? আমরা এমনিতে শুনে থাকি যে ইসলামী ছাত্র শিবির আসলে 1971-এর পরেই যারা ইসলামী ছাত্র শিবির করতেছেন তারা 1971-এর আগে কারো জন্ম হয় নাই, তারা আসলে 71 বাংলাদেশ এসব বাস্তবতাগুলি ধারণ করেন। কিন্তু ফ্যাক্ট রিমেন্স যে যখন এইসব স্লোগান অন্য কারণে দেখা যায় এবং মাহফুজের প্রতি, উপদেষ্টা মাহফুজের প্রতি বড় আক্রোশটা দেখা যায় একটা কারণে, যে তিনি বারবার জামায়াতের ক্ষমা চাওয়ার কথা বলেন, তার রোলটা ক্লিয়ার করার কথা বলেন, তখন তিনি সকলের শত্রুতে পরিণত হন। এই ব্যাপারটা এরকম কেন জানো সাদ্দাম, আপনি যদি আমাদেরকে একটু ব্যাখ্যা করতেন। প্রথমত হচ্ছে কোনো ব্যক্তির নাম নিয়ে স্লোগান দেয়া ইসলামী ছাত্র শিবির তার কোনো প্রোগ্রামে কোনো মিছিলে দিয়েছে এরকম কোনো প্রমাণ আপনি দেখতে পারবেন না। আমরা কোনো ব্যক্তির পূজায় বিশ্বাস করি না। দ্বিতীয়ত হচ্ছে এই বাংলা অধ্যাপক গোলাম আজমের কি শেখ মুজিবের কি জিয়াউর রহমানের, আমরা মনে করি এই বাংলাটা হচ্ছে বাংলার আপামর সাধারণ মানুষের, যারা এখানে জন্মগ্রহণ করেছে, দেশের পক্ষে কাজ করছে, দেশের সার্বভৌমত্বকে যারা অন করে, তারাই হচ্ছে এই বাংলার মানুষগুলো। সুতরাং কোনো স্পেসিফিক মানুষের বাংলা বা স্পেসিফিক ভাবে এই স্লোগানগুলোতে আমরা ধারণ করি না, বিশ্বাস করি না। দ্বিতীয়ত হচ্ছে জামাত ইসলামীর ওইখানে যারা সেখানে ওইখানে আপামর ছাত্র জনতা সাধারণ মানুষ অংশগ্রহণ করেছে, রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছে। যেহেতু গোলাম আজম তিনি এই দেশের স্বীকৃত নাগরিক, রাষ্ট্র কর্তৃক তাকে স্বীকৃতি প্রদান করা হয়েছে, তিনি বাংলাদেশের নাগরিক, সুতরাং তিনি জামাত ইসলামীর আমির ছিলেন। জামাত ইসলামীর যারা ওইখানে উপস্থিত ছিলেন তাদের কেউ আবেগের বশবর্তী হয়ে এই বক্তব্য দিতে পারে। জামাতের কোনো আপনি বলছেন যে ব্যক্তির নাম ধরে কোন স্লোগান জামায়াত শিবির এরা দেয় না, আবার বলছেন আবেগের বশবর্তী হয়ে দিতে পারে। এটা কে দিয়েছে? মানে আপনার কি জানা আছে? না, আমার জানা নেই। আপনারা পার্টির মধ্যে এটা নিয়ে কথা বলেছেন যে এরকম একটা স্লোগান কে দিল, ওই মুহূর্তে এই স্লোগানটা দেওয়ারই বা দরকার কি ছিল? আমি ছাত্র শিবিরের পক্ষ থেকে দেওয়া হয়নি এবং আমি সেখানে পার্সোনালি উপস্থিত ছিলাম না। যতটুকু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি, কে দিয়েছে এই ব্যাপারে কোনো তথ্য আমরা পাইনি। ওকে, আমি আপনাকে প্রশ্নটা করে রাখি, জনাব মাহফুজকে সাইবার জগতে যে আক্রমণের মুখোমুখি হতে হচ্ছে, যে আক্রমণের সম্মুখীন হতে হচ্ছে এবং মুখে আনা যায় না এরকম গালাগালি যেগুলি করা হচ্ছে, সেগুলির ব্যাপারে আপনার কোনো ধারণা আছে যে এগুলি আসলে কারা করছেন? আমার বক্তব্যে তার প্রতি খুব বেশি ক্ষোভ প্রকাশ করেছি বিষয়টা এরকম তো না। আমাকে সাংবাদিকরা প্রশ্ন করেছে, আমি বলেছি তিনি যে কথাটা বলেছেন সেই কথাটা ঠিক বলেননি। আমাকে বলেছেন না জামাতকে বলেছেন না বিএনপিকে বলেছেন, সেটা আমার কোনো প্রশ্ন ছিল না বা অনুসঙ্গের কারণও ছিল না। তিনি পাকিস্তান পন্থার কথা বলেছেন, আবার তিনি রাজাকারের কথাগুলো বলেছেন। এই শব্দগুলো তো রাজনীতিবিদদের বা রাজনৈতিক বক্তব্য রাজনৈতিক প্ল্যাটফর্মে বলাটাই শোভনীয়, এটা আমি মনে করেছি। দ্বিতীয়ত হচ্ছে জাতীয় সঙ্গীতের বিষয়টা তো আসছে ওনার স্ট্যাটাসের পরে গিয়ে, যে বিষয়টা ঢাকা ইউনিভার্সিটিতে গতকাল কয়েকটি ছাত্র সংগঠনের কিছু কর্মীরা আমরা দেখেছি জাতীয় সঙ্গীত সমস্যার উচ্চারণ করেছে। বিষয়টা সম্বন্ধে আমি অতটা অবগত ছিলাম না। আমি পরবর্তীতে দেখলাম যে কি কারণে এই ক্ষোভটা তারা দেখিয়েছে। এখানে নাকি এনসিপির বক্তব্য বা হচ্ছে বিশেষ করে বাদশাহের যারা একজন কেন্দ্রীয় নেতার বক্তব্য ছিল যে ওইখানে জাতীয় সঙ্গীত পরিবেশনের ক্ষেত্রে বাধা প্রদান করা হয়েছে। বাধাটা প্রদান করলো কি? সেখানে ভিডিও ফুটেজ তো রয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত, তাদের নামগুলো খোলাসা করা উচিত। এখানে ইন্টেনশনালি মেনশন করা হচ্ছে ইসলামী ছাত্র শিবিরকে, আর ইসলামী ছাত্র শিবিরের তো কেউ সেখানে ছিলও না। সুতরাং জাতীয় সঙ্গীতের যখন জাতীয় সঙ্গীতকে জনসাধারণ, আপনি নিশ্চয়ই দেখেছেন যে ওইখানে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার ঘোষণায় উল্লাস প্রকাশ করতে গিয়ে এবং উল্লাসের সঙ্গে সংহতি প্রকাশ করতে গিয়ে যখন জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছিল, এই জাতীয় সঙ্গীত গাওয়াটা বন্ধ করা হচ্ছে, চাপ দিয়ে এটাকে বাদও করা হচ্ছে। এবং আমরা কিন্তু আগেও দেখেছি জামায়াতের যে সাবেক আমির জনাব গোলাম আজমের ছেলে, তিনি কিন্তু এই জাতীয় সঙ্গীত বাতিল করার কথা বলেছেন শিবিরের পক্ষ থেকে। এবং জামায়াতের আমিরের যে ছেলে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জনাব আজমি, তিনি যে স্ট্যাটাস দিয়েছেন, সেই স্ট্যাটাসের ব্যাপারেও একটু আপনাদের মন্তব্য আমরা একটু শুনতে চাই। যে তিনি বলেছেন যে, কিন্তু আমরা তো আসলে সাক্ষ্য প্রমাণই দেখছি যে তিনি আসলে বাংলাদেশের পক্ষেই ছিলেন না, তার পন্থাটাই পাকিস্তান পন্থা ছিল। আপনি পত্রিকা দেখলেও দেখবেন
সবকিছুর ক্ষেত্রেই দেখবেন, যেটার ক্ষেত্রে তো তিনি কখনো এটা অস্বীকার করেনও নাই যে তিনি যে পাকিস্তান পন্থার লোক ছিলেন। এটা তার পার্সোনাল ওপিনিয়ন, এবং জামাত ইসলাম ব্যাপারে ক্লিয়ার করেছে তিনি ইসলামী ছাত্র শিবিরের কেউ ছিলেন না। এই কারণে তার ব্যক্তিগত মতামতের ব্যাপারে আমার কোনো বক্তব্য দেওয়াটা শোভনীয় নয়। আপনি জানেন যে এই সরকারের বর্তমান উপদেষ্টা জনাব মাহফুজ আলম একটা ফেসবুক পোস্ট দিয়েছেন, সেইখানে তিনি কি বলেছেন সেটা আপনি জানেন। আমি আপনার কথাটা বলি। আপনি সেখানে, যদিও তিনি জামায়াতের বা শিবিরের কোনো নেতার নাম বলেননি, দলটির নামও বলেননি, তিনি শুধু ৭১-এর যুদ্ধ অপরাধীদের সহযোগীদের ক্ষমা চাইতে বলেছেন, পাকিস্তান পন্থা বাদ দিতে বলেছেন। তিনি রাজাকার শব্দটিও ব্যবহার করেননি। কিন্তু উপদেষ্টা মাহফুজের বক্তব্যের সমালোচনা আপনি করেছেন। আপনার প্রতিক্রিয়া দেখানোর কারণ কি? আপনার সমালোচনা ভাষা এরকম ছিল যে আপনি বলেছেন উপদেষ্টা মাহফুজ আলম সংবিধান বিরোধী যে কাজটি করেছেন তাতে তিনি শপথের ভায়োলেশন করেছেন। কোনো রাগ বা বিরাগের বশবর্তী হয়ে কাউকে হুমকি দেওয়া বা কোনো বিষয়ে তার দায়িত্ব থাকাকালীন এটা তার জন্য মানায় না। জনাব নুরুল ইসলাম সাদ্দাম। আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি খালিদ ভাই। বিষয়টি আপনি দুইটা স্ট্যাটাস মূলত মাহফুজ আলম দিয়েছিল। প্রথম স্ট্যাটাসের পরে তিনি যেটা স্ট্যাটাস দিয়েছিলেন সেটি আবার 5 মিনিটের মাথায় তিনি এটা ডিলিট করেছিলেন। ওইখানে তিনি কিছু হুমকি বা স্পেসিফিক সংগঠনের নাম মানে ইসলামী ছাত্র শিবিরের নাম তিনি মেনশন করেছিলেন। ওই প্রেক্ষাপটেই মূলত কথাটা বলা। আর তিনি যেহেতু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন এবং ছাত্র প্রতিনিধি হিসেবে সেখানে জুলাইয়ের স্পিচকে ধারণ করে বিশেষ করে সাধারণ আমাদের যে চাহিদাগুলো ছিল, আওয়ামী ফ্যাসিবাদের গণহত্যার বিচারের দাবিতে তিনি সরব থাকবেন, সামগ্রিক এই বিষয়গুলো না করে বিভিন্ন সময় তিনি আমরা লক্ষ্য করেছি এই জাতীয় বিতর্কগুলো তিনি তৈরি করার চেষ্টা করেন। তার মধ্যে যেটা তিনি করেছেন, রাজাকার শব্দটা উল্লেখ করেছেন তিনি, এবং পাকিস্তান পন্থার কথা তিনি বলেছেন স্পেসিফিক ভাবে। তিনি ইন্টেনশনালি, আমি কথাটা বলেছি, তিনি ইন্টেনশনালি এই কথাগুলো বলেছেন। এবং তার শপথের সময় তিনি যে বাক্যগুলো উচ্চারণ করেছিলেন তার মধ্যে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর প্রতি রাগ বা বিরাগের বশবর্তী হয়ে তিনি কোনো ধরনের আইনের ভায়োলেশন বা অন্য কোনো কথাগুলো বলতে পারেন না। ওই প্রেক্ষাপটেই মূলত কথাগুলো আসছে। আর মূলত স্পেসিফিক যে কারণে করা হয়েছে বা তাকে মেনশন করা হয়েছে তিনি শপথের ভায়োলেশন করেছেন, এটা হচ্ছে তার দ্বিতীয় পোস্টের উপর ভিত্তি করে, যেটি সোশ্যাল মিডিয়ায় আপনি দেখেছেন এটা চাওয়ার হয়েছে এবং ব্যাপক সমালোচনার মুখোমুখিও তিনি হয়েছে। যেহেতু তিনি দ্বিতীয় পোস্টটা প্রত্যাহার করেছেন, সেহেতু আমি প্রথম পোস্ট ধরে একটু জানতে চাই যে আপনারা কি আসলেই মানে মনে করেন যে জাতীয় সঙ্গীত গাওয়া উচিত না, জাতীয় সঙ্গীত গাইতে বাধা দেওয়া উচিত? বাংলাদেশের সংবিধান অন করছি, সার্বভৌমত্বকে অন করছি। আমি ফেসবুকে দেখতে পাচ্ছি বা বিভিন্ন লেখালেখি অনেক আগে থেকেই চলছে জাতীয় সঙ্গীত সংক্রান্ত বিষয়। সুতরাং জাতীয় সঙ্গীতের ব্যাপারগুলো নিয়ে যারা, আমার মনে হয় যে এই ব্যাপারটা জনাব সাদ্দাম আপনার বক্তব্য পরিষ্কার। আপনি মনে করেন যদি জাতীয় সঙ্গীত নিয়ে কারো কোনো আপত্তি থাকে, সেই আপত্তি যদি জনগণ আপত্তি হয় সেটা যাচাই বাছাই করে এটা পরিবর্তন করাই যেতে পারে, বা এটা পরিবর্তন করলেও কোনো অসুবিধা নেই। সেটা আমরা একটু জনাব রনি আপনার কাছে একটু যেতে চাই যে রনি, আমাদের প্রশ্ন হচ্ছে যে আপনি নিশ্চয়ই জনাব মাহফুজের স্ট্যাটাস এবার শুধু না, যারা মাহফুজ শুরু থেকেই যে অবস্থানটিতে আছেন, আমার কাছে মোরলেস মাহফুজকে একই স্ট্যাটাসের মনে হয় যে উনি ৭১ সালে জামায়াতের ভূমিকা নিয়ে একটি স্পষ্ট অবস্থান চান এবং তিনি মনে করেন যে তাদেরকে এটা ক্ষমা চাইতে হবে। এবং এই ক্ষমা চাওয়ার প্রসঙ্গটা তিনি যখন তুললেন তখন আমরা তাকে সাইবার স্পেসে অসম্ভব প্রতিকূলতার সম্মুখীন হতে দেখলাম। এমনকি তিনি তার নিজ দল এনসিপির মধ্যেও আসলে এর মধ্যে থেকে আমি যতটুকু বুঝি যে তিনি অনেক চ্যালেঞ্জের সম্মুখে পড়েছেন। এই জায়গাটার ক্ষেত্রে জনাব মাহফুজ কি এনসিপি থেকে আলাদা, নাকি এনসিপির একটা বড় অংশ মাহফুজ সাহেবের কথার সমর্থন করেন? এবং জামায়াতে ইসলামী কেন এইটাতে, আমি যদি বলি জামায়াতে ইসলামীর সমর্থকরা কেন এটাতে এত ব্যাপক প্রতিক্রিয়া দেখালো? এমনকি আপনি গরু টরু জব করার কথাও নিশ্চয়ই জানেন। রনি, আপনার হিসাবটা একটু আমরা শুনতে চাই। মাহফুজ যে রাজনীতিটার কথা বলছেন সেটার ক্ষেত্রে জামাত যে রিয়াকশনটা দিচ্ছে এটা নতুন কিছু না, এটাতে অবাক হওয়ারও কিছু নাই। আর মাহফুজের যে পলিটিক্যাল স্ট্যান্ডটা এই মুহূর্তে বাংলাদেশের জন্য খুব জরুরি। এটা মাহফুজের ব্যাপারে আমার অনেক ক্রিটিক আছে, তার অনেক বিষয়ের সাথে আমার দ্বিমত আছে, কিন্তু এখানে বাংলাদেশে একটা মধ্যপন্থার রাজনীতি আপনার লাগবে। এখন মধ্যপন্থার রাজনীতি বিকাশের জন্য
যেই ধরনের পজিশন দরকার, আপনি দেখেন ভারতের কারণে এখানে ভারত সমস্ত সময় সবসময় হাসিনাকে একমাত্র তাদের প্রতিনিধি বা হাসিনা নির্ভর যে একটা নীতি, তার কারণে এখানে ভোটাধিকার বঞ্চিত ছিল এবং এখানে গণতন্ত্র ব্যাহত হয়েছে এবং অভ্যুত্থানের মধ্য দিয়ে এখানে হাসিনা এবং ভারত উভয়ের ব্যাপারে একটা ধরনের রায় হয়েছে। তো রায় হয়েছে এর মানে এই না যে আপনি এখন পাকিস্তান পন্থার রাজনীতি করবেন, এটা তো হইতেই পারে না, কোনোভাবেই হইতে পারে না এটা। এবং আপনার প্রবলেমটা কোথায় হচ্ছে? প্রবলেমটা হচ্ছে ইন দ্য রং সাইড অফ হিস্ট্রি। আপনি যখন ইন দ্য রং সাইড অফ হিস্ট্রিতে থেকে রাজনীতিরা ফ্রেম করতে চান, তখন আপনাকে বারবার করতে হয় কি, আপনি প্রো স্টেট এন্টি ন্যাশনাল পলিটিক্স করেন। যেমন ধরেন এই অভ্যুত্থানের পরে সর্বপ্রথম সেনাপ্রধান কথা বললো কার সাথে? জামাতের আমিরকে ডাক দিল, এবং অভ্যুত্থানের পরে এমন একটা ভাইব তৈরি হলো যে জামাত দেশ চালাচ্ছে, সমস্ত জায়গায় জামাতের লোক প্রায়োরিটি পাচ্ছে। এটা সত্য মিথ্যা যাই হোক, এমন একটা ভাইব দেখলাম যে জামাতময় একটা বাংলাদেশ। জামাত হঠাৎ করে এত বড় সংগঠন হয়ে গেল যে চারদিকে জামাত, এবং আপনার আওয়ামী লীগের প্রচুর লোক জামাতে ভেরার জন্য ধরেন লাইন দিল। তো এরকম একটা অবস্থার মধ্য দিয়ে আপনার বাংলাদেশে যে ধরনের রাজনীতিটা বিকশিত হওয়া দরকার সেটা হারাই যাচ্ছিল। আপনার এখানে রিঅ্যাকশনারি পলিটিক্স করার তো কোনো সুযোগ নাই। এখানে ক্যাডার ভিত্তিক রাজনীতি, এখানে চেতনা ভিত্তিক রাজনীতির বিরুদ্ধে অভ্যুত্থান হয়েছে। তো অভ্যুত্থানের স্পিরিটের সাথে যদি ভারতপন্থী রাজনীতি না যায়, তাহলে পাকিস্তানপন্থী রাজনীতি যায় কিভাবে? সেটা তো যাইতে পারে না। তাহলে অভ্যুত্থানের পরে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে আপনার এখানে একটা বাংলাদেশ পন্থা নির্মাণ করতে হবে, স্পিরিট অফ দ্য নেশন আপনার কি বলে যে আবিষ্কার করতে হবে, পুনরাবিষ্কার করতে হবে। সেটা আবিষ্কার করার জন্য যেই ধরনের বয়ান ন্যারেশন তৈরি করা দরকার, সেটা অবশ্যই বাংলাদেশ পন্থা হইতে হবে। এখন বাংলাদেশ পন্থার একমাত্র এজেন্ট ধরেন বিএনপি, এটা তো হইতে পারে না। বিএনপি কে আপনি বাংলাদেশ পন্থার সমস্ত দায় দায়িত্ব দিয়ে দেবেন, আর কেউ এখানে কাজ করতে পারবে না, বা আর কেউ এটার আলোকে রাজনীতি করবেন, এমন তো না। আমি যেটা যতদূর মানে বুঝি, জনাব মাহফুজ আলম যেটা চেষ্টা করেছেন সেটা হলো যে এখানে উনার অন্যান্য আগে পরের উনার যে পলিটিক্যাল ডিসকোর্স, সেগুলো যদি আপনি খেয়াল করেন দেখবেন যে বরাবরই সে একটা বাংলাদেশ পন্থার বিকাশের কথা বলে। এখন বাংলাদেশ পন্থার বিকাশের জন্য আপনাকে এই ধরনের রিঅ্যাকশনারি পলিটিক্স বাদ দিতে পারতে হবে। ভারতপন্থী এবং পাকিস্তানপন্থী একটু কোনো পন্থী না। জনাব রনি, একটু বোঝার জন্য আপনাকে আমরা একটু অর্ধেক দেখতে পাচ্ছি। আপনি যদি আপনার ডানে একটু সরে আসেন তাহলে এটা ঠিক আছে। আপনি আমাকে একটু বলেন তো, মানে যে মধ্যপন্থার রাজনীতির কথা আপনি বলছিলেন, যে বাংলাদেশপন্থী রাজনীতি, আপনি কি মনে করেন জামায়াতে ইসলামী এই রাজনীতির পক্ষে অন্তরায়? কারণ বাংলাদেশ পন্থা তো জামায়াতও নিতে পারে, জামায়াতের অসুবিধা কি বাংলাদেশ পন্থা নিতে? মানে 71 সালে অবস্থা যাই হোক না কেন, কিন্তু মাহফুজকে আক্রমণ, মানে অন্যর দিক দিয়ে না, মাহফুজের এই আক্রমণ শুধু এটা আজকে এইবার না, কিন্তু মাহফুজ যখনই এই জাতীয় কথা বলতে গেছেন তাকে কিন্তু সজ্ঞানে বা অজ্ঞানে এই আক্রমণের শিকার তাকে হতেই হয়েছে। এইটার কারণটা কি আসলে? জামায়াতের কি প্রবলেম একটা মধ্যপন্থা বা একটা বাংলাদেশ পন্থা নিলে? মধ্যপন্থা বাংলাদেশ পন্থা জামাত তো নিতে পারতেছে না। প্রবলেম তো আছেই। প্রবলেম নিতে পারতেছে না কেন? নিতে পারতেছে না হলো যে তার যে পলিটিক্যাল ন্যারেশন, সেই ন্যারেশনের মধ্যে সে তো ইসলামী পলিটিক্স করে। ইসলামী পলিটিক্স মানে ইসলামের সে যে বয়ানটা নির্মাণ করছে, সেই বয়ানের সাথে তো বাংলাদেশ পন্থা যায় না। তাকে তো ওই রাজনীতি করতে, আবার সে বাংলাদেশ পন্থার বিরোধী এটাও সে বলতে পারবে না। তো ফলে তাকে তো হোলসেল ওই জায়গায় আপনার ধরেন এটা মধ্যপন্থী রাজনীতি সে করতে পারে না। সেটা তার দিক থেকে ঠিকই আছে, কিন্তু সে যেটা করে তার পলিটিক্যাল প্রবলেম যেটা, যে কারণে জামাত মনে হয় যে যখন 10 কদম আগায়, আবার সকালে 10 কদম আগায়, বিকালে 20 কদম পিছায় যায়, এটা মনে হয়। অভ্যুত্থানের পরে এটা ভালোভাবে দেখা যাচ্ছে। কারণ হলো সে সবসময় একটা প্রো এস্টাবলিশমেন্ট রাজনীতি করে। যেমন ধরেন দেখেন এই যে সমন্বয়কদের মধ্যে দেখবেন যে অনেককে ছাত্রলীগের সাথে যুক্ত ছিল, এবং পরে তারা সমন্বয়ক, এরপরে এখন ছাত্র শিবির আকারে হাজির হচ্ছে। এবং প্রশাসনে আপনি দেখেন প্রচুর লোক আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সাথে ছিল, এখন তারা বিএনপি জামাত হিসাবে হাজির হচ্ছে, বিএনপি কম জামাতি বেশি হিসাবে হাজির হচ্ছে। এর ফলে প্রফেশনাল যে লোকটা সে কিন্তু ডিপ্রাইভ হচ্ছে, যে আচ্ছা ওই আমলে আমি বঞ্চিত, এখনো আমি বঞ্চিত। তো আমি বলতেছি যে পলিটিক্যালি একটা ট্রান্সপারেন্সি এইটার একটা গুরুত্ব আছে। আপনি এখন ফ্যাসিবাদ তো আপনার ধরেন শুধুমাত্র শেখ হাসিনার ক্ষমতা কাঠামো এটার কারণেই আপনার বিকশিত হইতে পারছে তা তো না। এটা তো ব্যক্তি চরিত্রের ব্যাপার। আপনি যখন আপনার পজিশনের সাথে কম্প্রোমাইজ করেন, তখন তো ফ্যাসিবাদকে আপনি ফ্যাসিলিটেট করলেন। সেটা আপনি নিজের যে সুবিধার জন্যই করেন। আপনার জীবনের ঝুঁকি ছিল, এটা জানেন, এটা সবার জন্যই ছিল জীবনের ঝুঁকি। কিন্তু তাই বললে আপনি যখন আপনার আত্মপরিচয়ের সাথে কম্প্রোমাইজ করেন, তাহলে তো আপনি মোরালি অনেক নিচে নেমে গেলেন, আপনি তো এক ধরনের কম্প্রোমাইজ করলেন। এই পয়েন্টটা আমাদের মনে রাখতে হবে। আপনি আগে যে প্রশ্নটা করলেন, মাহফুজকে এইভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে কেন? গালিগালাজ করা হচ্ছে এই কারণে
তারা মনে করছিল মাহফুজও হয়তো জামাতের প্রতি সিম্পেথাইজ হবে, অথবা যেহেতু তারা একসাথে আন্দোলন করছে এবং শিবিরের অনেক লোক মানে অনেক কর্মী তাদের সাথে ছিল এবং একসাথে একটা সম্পর্ক আছে, সেখানে মাহফুজ তাদের রাজনীতিকে রক্ষা করার জন্য বা তাদের রাজনীতিকে বিপদে ফেলে এরকম কোনো পজিশন নিতে পারে না। এটা হলো সম্পর্কের জায়গা থেকে তারা চিন্তা করছে, কিন্তু সমস্ত সম্পর্কের চেয়ে গুরুত্বপূর্ণ হলো রাজনীতি। এনসিপি কে যদি একটা রাজনীতি করতে হয়, আপনি যেটা বললেন যে এনসিপি তে মাহফুজ মানে এইটা যদি বিরোধী করেন যে এনসিপি তে মাহফুজের অবস্থানটা আসলে কি, মানে মাহফুজের আমি একটা কমেন্ট করি আজকে, এনসিপি পলিটিক্স যদি দাঁড়াইতে হয় মাহফুজের লাইনেই দাঁড়াইতে হবে। মাহফুজের লাইন যদি তারা ফলো করতে না পারে এনসিপির কোনো ভবিষ্যৎ নেই।